আয়রা মাহিরের হাত একটু চেপে ধরল, তারপর হালকা এক হাসি দিয়ে বলল, তুমি সত্যি একজন অনন্য মানুষ মাহির। মাহির অল্প একটু মাথা নেড়ে বলল, এই প্রেমময় মাহির শুধু তোমার জন্য। বাহিরের সবার কাছে এই মাহির অনেক গম্ভীর। তারপর দুজন বাড়ির দিকে হাঁটা শুরু করলো। আয়রা পেটে হাত দিয়ে বলল, খিদে পেয়েছে তাই বুঝি? জনাব। ফ্রেশ হয়ে নাও, তারপর দুজন একসাথে খেতে যাব, ওকে? আয়রা হাসতে হাসতে বলল, ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করবেন জনাব, খিদে সহ্য হচ্ছে না। আগে মেম সাহেব, আদেশ পালন হবে। দুজনেই রুমে ঢুকলো। আয়রা ফ্রেশ হতে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই মাহির পেছন থেকে তাকে জড়িয়ে ধরলো। আয়রা একটু অবাক হয়ে বলল, এই কি করছো? আমাকে যেতে দাও। মাহির মাথা নিচু করে বলল, একটু দাঁড়াও তো, তোমাকে এমন করে জড়িয়ে ধরার সুযোগ তো খুব কমই পাই। আয়রা লাজুক ভাবে বলল, তোমার এসব নাটক করতে হবে না, তাই না? মাহির মুচকি হেসে বলল, নাটক না, এটা আমার ভালোবাসার অভ্যাস। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি অপেক্ষা করছি। লজ্জায় আয়রা দ্রুত মাহিরের হাতটা সরিয়ে ফ্রেশ হতে চলে গেল, আর মাহিরের দুষ্টু হাসিটা আরো গভীর হলো। আয়রা ফ্রেশ হয়ে রুমে আসলো। মাহির ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করলো, তার চোখে এক ধরনের রহস্যময় হাসি। আয়রা প্রথমে কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলো, কিন্তু মাহির হাসি আর তার কাছে আসার ভঙ্গি দেখে ভয় পেয়ে কিছুটা হাঁটতে শুরু করলো। কি করছো তুমি মাহির? দূরে থাকো। আয়রা ভয়ে পেছাতে পেছাতে বলল, কিচ্ছু করব না, শুধু একটু কথা বলতে চাই। তুমি এতটা ভয় পাচ্ছ কেন? আয়রা দেওয়ালের সাথে গিয়ে আটকে গেল। সে লজ্জায় আর ভয়ে বলল, তুমি এভাবে আসছো কেন? একটু দূরে থাকো। তোমাকে ভয় দেখানো আমার উদ্দেশ্য না, শুধু বলতে চেয়েছিলাম তোমাকে খুব সুন্দর লাগছে জান পাখি। তুমি খুব দুষ্টু মাহির। মাহির মুচকি হেসে বলল, কিন্তু সেই দুষ্টামি শুধু তোমার জন্য। আয়রা হাসতে হাসতে মাথা নাড়ালো, আর মাহির তার হাতটা ধরে রুম থেকে বের হয়ে গেল। মাহির সিঁড়ি বেয়ে নিচে নেমে ডাইনিং টেবিলে গিয়ে বসলো। সে আয়েশ করে চেয়ারে হেলান দিয়ে আয়রার অপেক্ষা করতে লাগলো। ওইদিকে আয়রা রান্নাঘরে গিয়ে ওভেনে খাবার গরম করছিল। মাহির দূর থেকে বলল, তাড়াতাড়ি করো আয়রা, খুব খিদে লেগেছে। আয়রা ওভেনের সামনে দাঁড়িয়ে হেসে বলল, তাড়াতাড়ি করতে গেলে খাবার ঠিক মতো গরম হবে না, একটু ধৈর্য ধরো। তোমার জন্য সব সময় ধৈর্য ধরে থাকি। হ্যাঁ, এখন আর কত ধরবো? আর মাত্র 2 মিনিট, এরপরই এমন খাবার দিচ্ছি সব ধৈর্যের পুরস্কার পেয়ে যাবেন। তোমার হাতের রান্না আমার জন্য পুরস্কারের থেকেও অনেক বেশি। খাবার গরম হয়ে গেলে আয়রা প্লেটে পরিবেশন করে মাহিরের সামনে নিয়ে এলো। এবার খাও চুপচাপ, আর কথা বলো না। মাহির খুশি মনে বলল, তোমার মতো বউ থাকলে ক্ষুধাও মিষ্টি লাগে। আয়রা লজ্জায় মাথা নিচু করে হাসলো। মাহির হঠাৎ আয়রার হাতটা ধরে তাকে টেনে চেয়ারে বসালো। আয়রা অবাক হয়ে বলল, এ কি করছো তুমি? মাহির মুচকি হেসে বলল, আজ আমি আমার কলিজার বউটাকে খাইয়ে দিব। তাই বুঝি? ফার্স্ট টাইম তোমার হাতে খাওয়ার সৌভাগ্য হচ্ছে তাহলে? এম সাহেব। তারপর মাহির খাবার প্লেট থেকে এক লোকমা ভাত আয়রার মুখের সামনে ধরল। মাহির হেসে বলল, মুখ খোলো আয়রা যান। আয়রা লজ্জা পেয়ে বলল, হুম খুলছি, কিন্তু লজ্জা লাগছে। মাহির জেদি গলায় বলল, তাহলে আজ তোমার লজ্জা ভাঙিয়েই ছাড়বো, কারণ এটা আমার স্বামী হিসেবে দায়িত্ব। আয়রা লজ্জায় মুখটা নামিয়ে ধীরে ধীরে খাবার খেতে লাগলো। খাওয়ার ফাঁকে ফাঁকে সে বলল, তুমি এমন করলে তো আমি প্রতিদিনই খাইয়ে দেওয়ার দাবি করব। তাতে কোনো সমস্যা নেই, তোমার হাসি দেখার জন্য আমি 1000 বার এমন করতে রাজি আছি। মাহির ভাতের লোকমা সামনে ধরতেই আয়রা নির্লিপ্তভাবে বলল, আর খাবো না। মাহির ধমক দিয়ে বলল, খাও কলিজার বউ, না হলে কিন্তু। আয়রা ভুরু কুঁচকে বলল, কিন্তুটা কি? মাহির মজা করে বলল, আমি তোমার হাত পা বেঁধে 10 প্লেট ভাত খাওয়াবো কলিজার বউ। আয়রা ভীত হয়ে চোখ নামিয়ে ফেলল, মাথা নিচু করে ধীরে ধীরে লোকটার মুখে নিল। মাহির আয়রার চেয়ারটা টেনে কাছে নিয়ে আসলো। আয়রা ভয় পেয়ে মাহিরের গলাটা জড়িয়ে ধরে বলল, কি করছো তুমি? মাহির আয়রাকে নিজের কোলে বসিয়ে দিল। আয়রা লজ্জায় শেষ, জোরে জোরে শ্বাস টানছে। মাহির আয়রার কাঁধে মাথা রেখে হাসলো। ভয় পেয়েছো আয়রা জান? পেয়েছি। কতটুকু? অনেকখানি।
ভালোবাসা দিয়ে দূর করে দিব নাকি? না, লাগবে না। তুমি আমারও ছাড়ো। ছাড়ার জন্য তো ধরিনি বউ। ৩ বছর পর ফিরেছি বউকে ভালোবাসতে, ছাড়তে নয়। আমার শ্বাস আটকে যাচ্ছে, ছাড়ো প্লিজ। মাহির হেসে ছেড়ে দিয়ে বলল, এই তুমি এত ভীতু কেন? আয়রা শ্বাস টেনে বলল, হুম, এই তুমি কেন? আর একটু হলেই তো মরে যেতাম। মাহির হেসে বলল, মরতে তোমায় আমি দিব না। কাছে আসো যান। আয়রা ভয় পেয়ে চলে যাওয়ার বদলে মাহির টেনে আবারও কোলে বসিয়ে বলল, এবার আমায় ফটাফট কপালে 5টা চুমু প্লাস গালে 5টা চুমু দাও, তাহলে দেখবে তোমার লজ্জা জানালা দিয়ে পালিয়ে যাবে। বলেই আয়রার গালে কিস করলো। আয়রা কাঁপতে লাগলো। মাহির বলল, কি ব্যাপার, দিচ্ছ না কেন? তুমি কি সব পেতে চাও না? আমি আদেশ করছি, দ্রুত করো। আয়রা ভয় প্লাস লজ্জা নিয়ে মাহিরের দিকে তাকালো। মাহির দুষ্টু হাসি দিয়ে তাকিয়ে আছে, ভুরু নাচিয়ে বলল, জলদি করো জান পাখি। আয়রা লজ্জায় চোখটা বন্ধ করে কিচ করলো। মাহির আয়রাকে জড়িয়ে ধরে বলল, তোমার ঠোঁটের চুমুর নরম স্পর্শে আমি যেন বাস্তবতার গণ্ডি পেরিয়ে অন্য এক মায়াবী জগতে হারিয়ে যাচ্ছি। সেই জগৎ যেন শুধুই তুমিময়, তোমার ভালোবাসার উষ্ণতা আর আবেগে ভরপুর। কিন্তু বলো তো, তুমি কি পারবে তোমার সেই মায়াবী ছোঁয়ার জগৎ থেকে আমাকে আমার বাস্তবে ফিরিয়ে আনতে? নাকি চিরদিনের জন্য সেই স্বপ্নময় জগৎ থেকেই হয়ে যাবে আমাদের ঠিকানা? আয়রা লজ্জা পেয়ে বলল, যদি তুমি সেই জগতে সুখে থাকো তাহলে কেন ফিরিয়ে আনবো? মাহির তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলল, সুখ তো তোমার কাছে, তুমি ছাড়া সেই জগৎও অসম্পূর্ণ। আয়রা লজ্জা পেয়ে মুখটা ঘুরিয়ে নিল, কিন্তু মাহির তার হাতটা আলতো করে ধরে বলল, আমি তোমার ঠোঁটের স্পর্শ প্রতিদিন চাই, যাতে করে এই জগতে থাকতে পারি। আয়রা হেসে বলল, তুমি তো সত্যি কবি হয়ে গেছো। মাহির কোনো কথা না বলে হঠাৎ আয়রাকে কোলে তুলে নিল। আয়রা চমকে গিয়ে বলল, মাহির, এটা কি করছো? নামাও আমাকে। মাহির মুচকি হেসে বলল, তোমার মতো রানীকে হাঁটতে দেওয়া যায় নাকি? তুমি আমার হৃদয়ের রানী, আর রানীদের সবসময় রাজকীয়ভাবেই রাখতে হয়। তুমি কখনো কখনো এত এত নাটক করো বুঝতে পারি না। তুমি সিরিয়াস নাকি মজা করছো? আমি যখন তোমাকে ভালোবাসি তখন কোনো কিছুই নাটক নয়, সব কিছুই তখন সত্য। কারণ যতই হোক, তুমি আমার বাচ্চার মা হতে চলেছ। আহ, ঢং দেখে বাঁচি না, দেখব কতক্ষণ রাখতে পারো। মাহির দৃঢ় স্বরে বলল, আমিও দেখব তুমি কতক্ষণ থাকতে পারো। মাহির মুচকি হেসে আয়রার দিকে তাকিয়ে বলল, চলো তোমায় একটা জায়গায় নিয়ে যাই। কোথায় যাবে? মাহির কোনো কথা না বলে আয়রাকে নিয়ে ছাদে গেল। আয়রাকে কোল থেকে নামিয়ে দাঁড় করালো। মাহির মজা করে বলল, শোনো, আজ এই ছাদে দৌড় প্রতিযোগিতা হবে। আজ দেখব কে জেতে, তুমি নাকি আমি। তবে আমার একটাই চিন্তা, তুমি যা মোটু মেয়ে দেখা যাবে, না পেরে মাঝপথেই কান্না শুরু করে দিয়েছ। আয়রা চোখ গোল গোল করে বলল, কি? আমি মোটু? আর যদি কখনো কোলে তুলতে দেখি না, তাহলে আপনার খবর আছে। মাহির কোমরটা শক্ত করে টেনে আয়রাকে কাছে নিয়ে এসে বলল, কি খবর করবে বউ? চুমুটুমু দিবে নাকি কামড় দিবে? আয়রা রাগে গাল ফুলিয়ে বলল, এই লুচু বেটা, এই ছাড়ো। আসছে প্রেম করতে, আমি আজ দেখিয়ে দেব আমি মোটু নই। চ্যালেঞ্জ গ্রহণ হলো শেহজাদি, দেখি তুমি আমাকে হারাতে পারো কিনা। কিন্তু মনে রেখো, যদি হারো তাহলে তোমায় একটা শর্ত মানতে হবে। আয়রা আত্মবিশ্বাসী গলায় বলল, ঠিক আছে, কিন্তু যদি আমি জিতে যাই? মাহির চোখ টিপে মজা করে বলল, তাহলে আমিও তোমার একটা শর্ত মেনে নিব। দৌড় প্রতিযোগিতা শুরু হলো। তারা দুজনেই প্রস্তুত হয়ে দাঁড়ালো। 1 2 3 বলে মাহির হাত উঠিয়ে দেয়, আর আয়রা ছুটে যায়। তার চেহারায় দৃঢ়তা স্পষ্ট। মাহির কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, আরে, আমি দৌড় দেওয়ার আগেই তো তুমি একা একাই চলে গেলে, তবুও দেখবো কত দূর যেতে পারো। আয়রা চিৎকার করে বলল, এই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? নাটক করছেন আমার সাথে, নাটকবাজ লোক একটা। তোমার এগিয়ে যেতে দেখেছি জান পাখি, কিন্তু এখন আমি আসছি। এই কথা বলে মাহির ঝড়ের মতো দৌড় শুরু করলো। আয়রা দৌড়াতে দৌড়াতে বলল, এই মানুষটা তো সত্যি রাক্ষসের মতো দৌড়াচ্ছে। মাহির দূর থেকে বলল, কি পাখি, এখনই হাল ছেড়ে দিচ্ছ?
কখনোই না, আমিও আসছি। দুজনেই সমান তালে দৌড়াতে লাগলো। শেষের দিকে আয়রা ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু হাল ছাড়লো না। মাহির বুঝতে পারলো তার কলিজার বউটা সত্যি জিততে চায়। তাই মাহির ইচ্ছে করেই নিজের গতি কমিয়ে দিল। আর আয়রা ফিনিশ লাইনে এসে পার করলো। আয়রা আনন্দে চিৎকার করে বলল, আমি জিতেছি। মাহির মুচকি হেসে বলল, তোমার জয়ের জন্য আমি নিজেই আনন্দিত। কিন্তু জান পাখি, তোমার শর্ত কি? আয়রা রাগ দেখিয়ে বলল, আগামী 5 দিন আমায় ছুঁতে পারবেন না, চুমু দিতে পারবেন না, আমাকে মোটু বলার এটাই শাস্তি। মাহির বুক চেপে ধরে ঢং করে তারপর বলল, হবো, এমন শর্ত দিও না, আমি কিন্তু হার্ট অ্যাটাক করে মরে যাব। আয়রা চোখটা বড় বড় করে বলল, শেষ বাবা, আমার হার্টের রোগীর সাথে বিয়ে দিল। হায় রে, হায় আমার কপাল। মাহির আয়রার কোমরটা জড়িয়ে ধরে কাছে টানলো, আয়রার নাকের সাথে নিজের নাকটা ঘষে তারপর বলল, কলিজা, এটা প্রেমের হার্ট অ্যাটাক, বুঝেছো? আয়রা কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ, বুঝেছি। মাহির হেসে আয়রাকে জড়িয়ে ধরলো পেছন থেকে। আয়রা হেসে বলল, জানেন, আপনাকে দেখলে আমার একজনের কথা মনে পড়ে। মাহির মুচকি হেসে আয়রার দিকে তাকিয়ে বলল, আয়রা, কার কথা মনে পড়ে বলো তো? আয়রা লজ্জায় মুখটা নিচু করে বলল, বললে তুমি রেগে যাবে, আর বলবো না ভুলেও। মাহির রেগে ভুরু কুচকে বলল, না জান, রাগ করবো না সত্যি। আয়রা একটু দূরে সরে গিয়ে বলল, আমাদের বাড়ির পাশের একটা গরু ছিল, নাম ছিল কালু। মাহির বিস্মিত হয়ে বলল, কালু? আয়রা হাসি চেপে বলল, হ্যাঁ, কালু ছিল খুবই চুপচাপ আর শান্ত, আপনার মতোই, তবে রেগে গেলে ভয়ঙ্কর হয়ে যেত, সেটাও আপনার মতোই। মাহির রেগে গিয়ে বলল, শেষমেশ একটা গরুর সাথে তুমি আমায় তুলনা করলে, আমি কি তোমার জন্য বিশেষ কেউ না? আয়রা মুচকি হেসে বলল, বিশেষ তো বটেই, কারণ তুমি আমার কালু থেকেও অনেক বড়, ভালো। মাহির গম্ভীর হয়ে বলল, তাহলে কালুর চেয়ে ভালো কিছু উপাধি দাও জান পাখি। আয়রা একটু মুচকি হেসে বলল, আপনার জন্য একটা নাম ঠিক করেছি, কিন্তু বললেই তো কালুর মতো রেগে যাবেন। মাহির একটু অবাক হয়েই ভাবল, আবার কি নাম দেয় আল্লাহই জানে। তবে মৃদু হাসি দিয়ে বলল, না, রাখবো না, ডাকতে পারো জান, শোনাও দেখি, কি নামে ডাকতে চাও? আয়রা এক মুহূর্ত নীরব থেকে হেসে বলল, কালিতারা নামে। মাহির মুখে এক মুহূর্তের জন্য যেন লাল হয়ে উঠল, রেগে গম্ভীর হয়ে বলল, মানে? আয়রা হেসে বলল, আরে, রাগ করছেন কেন? আমাদের একটা ছাগল ছিল কালো, সেই ছাগলটা মারা যাওয়ার পর থেকে অনেক কষ্ট পেয়েছিলাম, অনেক কান্নাকাটি করেছি। জানেন, ছাগলটাকে আমি কালিতারা নামে ডাকতাম, কিন্তু সে নেই। তাই ভাবলাম আপনাকে ডাকবো, কারণ ছাগলটাকে তেমন ভালোবাসতাম, হুবহু তেমনই আপনাকেও ভালোবাসি। জানেন, ও সারাদিন আমার পিছু পিছু ঘুরতো, যেমন আপনি ঘোরেন। তাই আপনাকে দেখে কালিতারার কথা মনে পড়ে গেল। মাহির ভুরু কুচকিয়ে বলল, না, ডাকা যাবে না। আয়রা তার রাগের চিহ্ন দেখে একটু হেসে বলল, নিজেই তো বললেন আমার পছন্দের নামে যেন আপনাকে আমি ডাকি, আর এখন ঢং করছেন। মাহির তাকে হাত ধরে নিচের দিকে টেনে নিয়ে আসলো, তোমার মুখ থেকে প্রতিটা ডাকই অমূল্য জানো, কিন্তু তাই বলে ছাগলের নামে ডাকতে চাও কোন সাহসে? আয়রা এবার মজা করলো না, সে চোখ নামিয়ে লাজুক ভঙ্গিতে বলল, আপনার মতো ভালো মানুষকে ছাগলের সাথে তুলনা করাই অন্যায়। মাহির একটা গভীর শ্বাস নিয়ে বলল, তাহলে ঠিকঠাক নামে ডাকো আমার রানী। আয়রা মাহিরের গলা জড়িয়ে ধরে তারপর বলল, তাহলে আজ থেকে জান ডাকবো ওকে? মাহির হেসে বলল, এবার ঠিক আছে। আয়রা মাহিরকে বলল, ভালোবাসি জনাব। মাহির হাসতে হাসতে, হুম, জানি তো, কিন্তু এবার চলো কলিজা, ঘুমাতে যাই। চলো। মাহির হাত বাড়িয়ে দিয়ে আয়রাকে কাছে টেনে নিল, তাহলে চলো, আজ রাতটা আর প্রেমময় করি। আয়রা হাসি দিয়ে বলল, ওকে চলো। মাহির মুচকি হেসে বলল, চলো। আয়রা মাহিরের বুকে শুয়ে মিষ্টি গলায় বলল, জানেন, আমার একটা ইচ্ছে আছে। মাহির একটু আয়রার হাতে চুল বুজিয়ে দিয়ে কপালে আলতো একটা চুমু খেয়ে জিজ্ঞাসা করে, কি হচ্ছে বলো তো? আয়রা একটু লজ্জা পেয়ে বলল, আমি চাই আপনি আমাকে একদিন পুরো আপনার মতো করে সময় দিন। শুধু আমি না, আপনার
কোনো কাজ, বোন বা কেউ আমাদেরকে ডিস্টার্ব করবে না। সেদিন আপনি শুধু আমায় ভালোবাসবেন অনেক বেশি। মাহির মুগ্ধ হয়ে আয়রার দিকে তাকিয়ে বলল, এটাই যদি তোমার ইচ্ছা হয় তাহলে আমি সেটা অবশ্যই পূরণ করব। কিন্তু এক শর্তে। আয়রা অবাক হয়ে বলল, শর্ত? কি শর্ত? মাহিন হাসতে হাসতে বলল, শর্ত হলো সেই দিন তুমি শুধু হাসবে, কোনো অভিযোগ করবে না, কোনো রাগ দেখাবে না, আর কথায় কথায় আমায় লুচু বেটা বলবে না। কি, রাজি তো? আয়রা হেসে বলল, হুম, রাজি। কিন্তু আপনাকে ভালোবেসে ওই নামে ডাকি? মাহির গম্ভীর মুখে বলল, দরকার নেই এত ভালোবাসার। মানুষের বউ বরকে জান, বাবু, সোনা। আরও দেখো, আমার বউ আমাকে ডাকে লচু বেটা। আয়রা ঠোঁট চেপে হেসে বলল, তাহলে আজ থেকে মাহির ডাকবো না, তাই তো? মাহির আয়রার কানে ফিসফিস করে বলল, মনে থাকে যেন। আহ, আল্লাহ, এখনো গালে ব্যথা করছে। আয়রা চিন্তিত গলায় বলল, গালে ব্যথা পেলেন কিভাবে? মাহির মজা করে বলল, দেখো কি কপাল আমার, বউ আমার গালে কামড় দিয়ে রক্তাক্ত করলো, এখন বলছে কিভাবে ব্যথা পেলাম। আয়রা থতমত খেয়ে বলল, সরি, আর এমন হবে না, ক্ষমা করে দিন না। মাহির ঢং করে বলল, বউ ক্ষমা করলে তো আর আমার গালে ব্যথা যাবে না। আয়রা অবাক হয়ে বলল, কি করলে যাবে? মাহির মজা করে বলল, তুমি যদি আমায় এখন 50টা চুমু দাও তাহলে হয়তো যেতে পারে। আয়রা লজ্জা পেয়ে বলল, না, আমি পারবো না। মাহির কাঁদো কাঁদো গলায় বলল, হো আল্লাহ, গালে ব্যথায় শেষ আমি, তাড়াতাড়ি চুমু দিয়ে কমিয়ে দাও। আয়রা তাকিয়ে দেখল মাহির ঠোঁট চেপে হাসছে। রেগে গিয়ে বলল, দেখছো লুচু বেটার ঢং। মাহির নাক টেনে টেনে বলল, আমি আল্লাহর কাছে বিচার দিব যে তুমি আমায় বিনা অপরাধে কামড় দিয়েছ। এই দুনিয়ায় বিচার না হলেও আখেরাতের বিচার নিশ্চয়ই হবে। আয়রা ভয় পেয়ে বলল, এই না, প্লিজ বিচার দিও না। মাহির নাক টেনে ঢং করে বলল, তাহলে চুমু দাও, তাহলে আর বিচার দিব না, না হলে কিন্তু। আয়রা মাহিরকে জড়িয়ে ধরে বলল, না, আমি দিচ্ছি তো। তারপর লজ্জা ও ভয় নিয়ে মাহিরের কপালে 10টা কিচ করলো। মাহির চোখটা বন্ধ করে সেটা উপভোগ করলো। আয়রা লজ্জায় লাল হয়ে বলল, আর পারবো না মাহির। মাহির হেসে বলল, তা বললে তো হবে না, তবে একটা শর্ত মানলে ক্ষমা করতে পারি। আয়রা ভয় পেয়ে বলল, কি? মাহির হেসে, আমি তোমায় 400টা চুমু দেবো তোমার কপালে ও গালে। ধরো কপালে 200টা প্লাস ডান গালে 100টা, বা গালে 100টা। কি? আর যদি রাজি থাকো তাহলে এক চাপুন। আয়রা রেগে গিয়ে বলল, এই শয়তান লুচু বেটা, ওরে নির্লজ্জ বেহায়া লোক, খালি চুমু চুমু আর চুমু চাই। মাহির হেসে বলল, বউ, কারণ তোমাকে চুমু দেওয়া মানে আমার কাছে অক্সিজেন। আয়রা ভুরু কুচকে তাকিয়ে রইল। মাহির হেসে আয়রাকে কাছে টেনে নিয়ে কিস করা ধরলে আয়রা বলল, না মাহির, একদম না। মাহির শুনলই না, কপালে 200টা কিচ করলো। আয়রা রেগে বলল, ছাড়ুন বলছি, না হলে খবর আছে। এই আর একবার আমার কপালে চুমু দিয়ে দেখুন, তারপর দেখবেন আমার আসল রূপ। মাহির হেসে বলল, এখন বাকি আছে আরো 200টা বউ। আয়রা ধাক্কা মেরে বলল, এই, আমায় কি বোকা পেয়েছেন? হ্যাঁ, 200টা চুমু দিয়েছেন কপালে, এখন আবার দিতে দিব? লাগবে না আপনার ক্ষমা, আমার ভুল হয়েছে, আপনার কাছে মাপ চাওয়াটা। মাহির দুষ্টু হাসি দিয়ে বলল, ওকে, কাল না হয় দিব, এখন ঘুমাও। আয়রা রেগে গিয়ে বলল, কখনো আর দিতে পারবেন না। মাহির হেসে বলল, তা দেখা যাবে, ঘুমাও। তোমার বরং একটা গজল গেয়ে শোনাই। ওগো প্রিয়তমা, তুমি তো আমার জীবনের রং, তোমার ছোঁয়ায় বয়ে যায় এক জীবনের স্পন্দন, তোমার হাসি যেন শীতল বাতাসের ছোঁয়া, তোমার চোখে হারিয়ে যায় পৃথিবীর সকল ভয়। মাহির গজল গাওয়ার পর দেখল আয়রা তার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। মাহির এক হাত দিয়ে আয়রার মাথায় একটু বুকের ওপর কাছে নিয়ে রাখলো, আর মনে মনে বলল, কি শান্তি লাগছে বউ, বলে বোঝানো যাবে না, কারণ তুমিই আমার সব কিছু। তারপর ধীরে ধীরে চুপচাপ আয়রাকে গভীরভাবে জড়িয়ে ধরল, যাতে আয়রা না জাগে। সকালে নাস্তা করতে বসলো মাহির, আয়রার পরিবারের সবাই। হঠাৎ কলিং বেল বেজে উঠল।
মাহিরের মা আয়রার কাছে ক্ষমা চাইল। আয়রা ক্ষমা করে দিল। যতই হোক তার স্বামীর মা বলে কথা। তারপর মাহিরের বাবা ও মা বিয়ের ডেট ফিক্সড করলো আগামী 7 দিন পর আবার বিয়ে হবে। মাহির আয়রার হাতটা ধরে ধীরে ধীরে বলল, অবশেষে তোমার বিবাহিত সিঙ্গেল লাইফ শেষ হয়ে নতুন জীবনে পা রাখলে। তার কথায় কিছুটা মধুর হাসি, কিছুটা স্নেহ ছিল। আয়রা একটু চুপ করে থেকে মাহিরের চোখে চোখ রেখে বলল, এই, এটা সত্যি একটা নতুন শুরু, কিন্তু এখন আমি নিশ্চিত যে তুমি আমার পাশে আছো। মাহির হালকা হাসি দিয়ে তার হাতটা আরো শক্ত করে ধরল, যেন দুজনের জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য একে অপরের শক্তি হয়ে দাঁড়াতে পারে। মাহিরের বাবা বলল, মাহির, দ্রুত বাড়িতে চলো, তোমার সাথে আমার কথা আছে। কি বাবা? গেলেই বুঝতে পারবে। কিন্তু বা? আর কোনো কিন্তু নয়, দ্রুত চলো। মাহির আয়রার দিকে একবার তাকালো, দেখলো আয়রার মুখটা কালো করে দাঁড়িয়ে আছে। তারপর দ্রুত রুমে চলে গেল। মাহির আয়রার যাওয়ার দিকে তাকিয়ে বলল, বাবা, আমি আয়রার সাথে কথা বলে আসছি। তারপর দ্রুত আয়রার রুমে গেল। মাহির পেছন থেকে জড়িয়ে ধরে বলল, অভিমান করেছো বউ? না, করিনি। মিথ্যা বলা কিন্তু জায়েজ না, কলিজা। হুম, একটু খারাপ লাগছিল। আর তো মাত্র 2টা দিন, তারপর তো আমরা একসাথেই থাকবো। এত চিন্তা কেন করছো? এমনি। শোনো, আমি তোমায় এই 2 দিন অনেক ফোন করব। মন খারাপ করো না জান পাখি। এবার আমি আসি। যাও। মাহির আয়রার কপালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে গেল। নিচে নেমে সবার সাথে কুশল বিনিময় করে বের হলো। তারপর গাড়িতে উঠল। গাড়ি চলতে চলতে মাহির বারবার আয়রার কথা ভাবছিল। তার মুখের সেই অভিমানী অভিব্যক্তি মাহিরের মনে বারবার ভেসে উঠছিল। মনে মনে ভাবল, আয়রা কেমন আছে? আমার চলে আসা কি আয়রাকে আরো বেশি কষ্ট দিবে? মাহিরের বাবা তখন গম্ভীর গলায় বললেন, তোমার মন কোথায়? আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আর তুমি অন্য কিছু নিয়ে ভাবছো। মাহির হঠাৎই বাস্তবে ফিরে এসে বলল, না বাবা, বলুন। বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, তুমি জানো, আমি সব সময় তোমার ভালো চাই, কিন্তু এই ভালোটা তোমাকে বুঝতে হবে। জীবনটা শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য, সমাজের জন্যও কিছু দরকার। আমি চাই তুমি এখন থেকে আমার ব্যবসার কিছু দায়িত্ব নাও। মাহির অবাক হয়ে বলে, বাবা, হঠাৎ এইসব কথা কেন? আমি তো গুগলে জব করছি, কিভাবে সম্ভব? আমি কোনোভাবেই গুগলের জবটা ছাড়তে পারবো না। মাহিনের বাবা একটু কঠিন হয়ে বলেন, আমার বয়স হয়েছে, আমি আর বিভিন্ন দেশে ঘুরে এবং মিটিং করতে পারছি না। তোমার ইচ্ছা ছিল আমার ব্যবসায় না বসে গুগলে জব করবে, আমি না করিনি। 3 বছর ধরে করেছো, কিন্তু এখন ব্যবসার দায়িত্ব নিতে হবে, এটাই আমার সাফ কথা। মাহির গভীরভাবে বলল, বাবা, আমি। মাহিরের বাবা বললেন, আর কোনো কথা আমি শুনতে চাই না, আমি এখন অবসরে নিতে চাই। গাড়ি বাড়ির সামনে এসে থামলো। মাহির একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, এখন গুগলের জবও ছাড়তে হবে আমায়। আমার স্বপ্ন কি শেষ হয়ে যাবে? কিন্তু বাবার তো বয়স হয়েছে, তার প্রতি আমার দায়িত্বও আছে। মাহির যখন বাড়িতে ঢুকলো তখন তার বাবা তাকে ডেকে বললেন, মাহির, এখানে এসো, তোমার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। মাহির এগিয়ে যেতেই তার বাবার হাতে কিছু কাগজপত্র তুলে দিয়ে বললেন, এগুলো চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কনফার্মেশন ডকুমেন্ট। কিছুদিন পর তুমি যুক্তরাষ্ট্রের এই ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ এমডি হিসাবে দায়িত্ব গ্রহণ করবে। আমি অনেক দিন ধরে এই দায়িত্ব সামলেছি, এখন সেটা তোমার সময়। আমি কিছুদিন রেস্ট নেব, আর তুমি পুরো ব্যবসার হাল ধরবে। মাহির বিস্মিত হয়ে কাগজগুলো হাতে নিয়ে বলল, বাবা, এত বড় দায়িত্ব আমাকে দিচ্ছেন? আপনি কি নিশ্চিত এটা ঠিকভাবে করতে পারবো আমি? তার বাবা আত্মবিশ্বাসী গলায় বললেন, তোমার উপর আমার অগাধ বিশ্বাস আছে। আমি জানি তুমি যোগ্য। আমার যা শেখানোর ছিল তা তোমাকে শিখিয়েছি। এখন সময় এসেছে সেই শিক্ষা কাজে লাগানো। এই দায়িত্ব নিতে তুমি একদম প্রস্তুত? মাহির একটু দ্বিধাগ্রস্ত ভাবে বলল, বাবা, আমার গুগলের জবটা? তার বাবা রেগে গিয়ে বলেন, তুমি এখন গুগলের জবটা নিয়ে পড়ে আছো মাহির?
গুগল থেকে হাজার গুণ টাকা তুমি ব্যবসা করে ইনকাম করতে পারবে, তারপরও এমন কেন করছো? মাহির গভীর শ্বাস নিয়ে বলল, কিন্তু বাবা, আমার নিজের পরিচয় বলতে তো কিছুই থাকবে না। আমি কখনো তোমার পরিচয়ে পরিচিত হতে চাইনি। বাবা মাথা নেড়ে বলেন, এই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। 3 মাস পর আয়রাকে নিয়ে যুক্তরাষ্ট্রে শিফট করছো, এটাই আমার শেষ কথা। মাহির ভারী পায়ে নিজের রুমের দিকে হাঁটতে লাগলো। তার মাথায় শুধু একটাই চিন্তা, আয়রাকে কিভাবে এই কথা বলবো। সে কি মেনে নেবে? মাহির রুমে এসে মন খারাপ করে বসে রইল। যারা এসে বলল, কি রে ভাইয়া, মন খারাপ? মাহির বলল, হুম। কি হয়েছে? কিছু না। যারা, ভাবিকে ফোন করেছিস? না হলে দেখা যাবে তোর বউ কান্না শুরু করবে। হা হা। মাহির হেসে বলল, তা ঠিক বলেছিস। যারা চলে গেল। মাহির ফোন করলো, কি গো বউ, কেমন আছো? চুপ হয়ে আছে। কথা বলবে না বুঝি? আয়রা চুপ। সরি তো আমি, চলো না দুজনে প্রেম করি। বউ আমার না বুকে ব্যথা করছে। কি হয়েছে তোমার? বেশি কি শরীর খারাপ লাগছে? না বউ, তোমার মুখ থেকে শব্দ বের করার জন্যই বললাম। নাটকবাজ লোক একটা। তাই বুঝি? আজ্ঞে মশাই, ভালোবাসি আয়রা জান। হয়েছে, আর নাটক করতে হবে না। এই, তুমি এই কয়দিন পড়াশোনা ছেড়ে দিয়েছো নাকি? এই, এত পড়াশোনার কথা কেন বলেন? তুমি আমার বউ হয়ে পড়াশোনা করবে না। এমনিতেই 2 মাস পর তোমার সেমিস্টার পরীক্ষা। তারপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে হবে তো নাকি? আমার এত পড়াশোনা ভালো লাগে না মাহির। কেন? কারণ সারাদিন মন চাই তোমার সাথে প্রেম করি। হুম, তা করার জন্য সারা জীবন পড়ে আছে। আমি কোথাও পালিয়ে যাচ্ছি না। পড়াশোনা আগে, তারপর আমি। আয়রা রেগে গিয়ে কলটা কেটে দিল আর ব্লক করে দিল সব জায়গা থেকে। আয়রা মনে মনে বলল, খারাপ লোক একটা, খালি পড়াশোনার কথা বলে। আমার আর এইসব ভালো লাগে না, বড্ড বেশি বিরক্ত লাগে। মাহির রেগে ফোনের দিকে তাকিয়ে রইল। হায় কপাল আমার, বাচ্চা মেয়েকে বিয়ে করে আজ আমার দুর্ভোগ পোহাতে হচ্ছে। আয়রার বাবা জানালার পাশে দাঁড়িয়ে আছে। দীর্ঘ 23টা বছর একাকী জীবন তিনি পার করছেন। প্রিয় স্ত্রীর কথা তার রোজ মনে পড়ে। হঠাৎ ফোনটা বেজে উঠল। দেখল মাহিরের ফোন। শ্বশুরমশাই, আপনার মেয়ে ভারী বেয়াদব। আমায় ব্লক করে দিয়েছে সব জায়গা থেকে। আজকের সব কিছুর জন্য আপনি দায়ী। এই, তুমি বারবার আমাকে দায়ী করছো কেন? তুমি নিশ্চয় করেছো না। কিছু না হলে আয়রা এমনটা কেন করবে? শ্বশুরমশাই, আপনি তো সিঙ্গেল মানুষ, আপনি আমার কষ্ট বুঝবেন। আমি আমার বউকে ছাড়া থাকতে পারছি না, তাই দ্রুত গিয়ে বউকে বলুন আমাকে কল করতে। আয়রার বাবা মনে মনে বলল, কি নির্লজ্জ ছেলে রে বাবা। তারপর আয়রার রুমে দরজা ধাক্কালো। এই আয়রা, তুমি ফোনটা বন্ধ কেন করেছো? তোমার এই স্বভাব আর গেল না, তাই না? আমি বকলেই তুমি আমায় ব্লক করতে, তারপর আমার সব কাজ ফেলে তোমার কাছে যেতে হতো। দ্রুত ফোনটা খুলে মাহিরকে কল করো। আর কান্না করছো কেন? আয়রা রেগে গিয়ে ভাবলো, কি বেহায়া লোক, কি লুচু লোক, আমার বাবাকে এত রাতে উঠাইছে। আজ লুচু বেটা, তোর খবর আছে। আয়রা ফোনটা অন করে কল দিল। মাহির রেগে গিয়ে বলল, এই বেয়াদব মেয়ে, থাপ্পড় চেনো? এক থাপ্পড় দিলে তোমার এইসব বেয়াদবগিরি ছুটে যাবে। লাস্ট ওয়ার্নিং, আর কখনো যদি আমার ফোন কেটে আমায় ব্লক করো, তাহলে সেদিন দেখবে এই মাহিরের আসল রূপ। তোমাকে আমার ভালো রূপটা দেখিয়েছি, খারাপ রূপটা এখনো দেখায়নি। তাই এত মাথায় উঠে বসেছো, তাই না? সবার বউ কত সুন্দর স্বামীকে সম্মান করে, আর দেখো আমার কপালে একটা বেয়াদব জুটেছে। আপনি আমায় গালি দিলেন মাহির, তো কি করব? আপনি জানেন না গালি দিলে পাপ হয়? হতাশ গলায় বলল, তাহলে এখন কি করা যায়? আল্লাহ কি আমায় ক্ষমা করবে? বলল, অবশ্যই আল্লাহ ক্ষমা করবে। সত্যি তো? সত্যি। এবার নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, তারপর কল করবেন, ওকে? এখন রাখি। আয়রা কলটা কেটে দিল। মাহির উঠে উজু করে এসে তওবার 2 রাকাত নামাজ আদায় করলো। নামাজের শেষে কিছুক্ষণ ইস্তেগফার পড়লো। তারপর আয়রাকে কল করলো। কল ধরার সাথে সাথেই আয়রা কাঁদতে লাগলো। কি হয়েছে, কাঁদছো কেন? আর জোরে হেঁচকি তুলে কাঁদছে। কি হয়েছে বলবে তো আয়রা জান? কি আর বলবো, তখন আপনি আমায় ধমক দিয়ে এলেন, তাই কাঁদছি। এবার সরি পর্যন্ত বললেন না। তখন তো কিছু বললে না, স্বাভাবিক ছিলে। এখন কান্না কেন করছো? এই শোনো, তখন কান্না আটকে রেখেছিলাম।
এখন কাঁদবো বলে। আর আমি আজ 2 ঘন্টা থামবো না, বলে দিলাম। মাহির শুকনো ঢোক গিলে বলল, কি গো, এখন কাঁদবে কেন? এই এত নাটক করেন কেন, হ্যাঁ? আজ আর আমি থামছি না। কি করলে থামবে আয়রা যান? আপনি 50 বার কান ধরে উঠবস করলে। আয়রা গম্ভীর গলায় বলল, কি? আয়রা ভুরু কুঁচকে কান্না করতে করতে বলে, হ্যাঁ, শুনতে পাননি নাকি? 50 বার কান ধরে উঠবস করুন, তবেই মাফ করব। মাহির হতভম্ব হয়ে বলল, আচ্ছা, আমি করব। এই, আপনাকে বিশ্বাস নেই, ভিডিও কল দেন, আমি দেখব। আচ্ছা দিচ্ছি, ভিডিও কল। ভিডিও কল রিসিভ হতেই দেখা গেল মাহির কানের ওপর হাত রেখে উঠবস শুরু করেছে, মুখে একটা জেদি ভঙ্গি। 1 2 3 মাহির গুনতে গুনতে উঠবস করছে। আয়রা ভিডিও দেখে হাসি চেপে কিছুক্ষণ পর হাঁপিয়ে যাবে। তখন কি করবেন? মাহির গম্ভীর গলায় বলল, তোমাকে মাপ পেতে হলে 100 বার করতেও রাজি আছি। চুপ করে বসে দেখো। আয়রা ঠোঁট চেপে রেখে বলল, তাহলে চালিয়ে যান। মাহির যখন 25-এ পৌঁছালো তখন সে একটু ক্লান্ত দেখালো। আয়রা কাচুমাচু মুখে বলল, ঠিক আছে, থামো, মাফ করে দিলাম। মাহির থেমে গিয়ে বলল, না, আমি পূর্ণ 50 বার করব। আমি প্রমাণ করব আমি সত্যি বলেছি। এটা দেখে আয়রা আর নিজেকে ধরে রাখতে পারল না, হেসে বলল, আচ্ছা, আপনি জিতে গেছেন, এবার উঠবস বন্ধ করুন, আমি আর রাগ করব না। মাহির হাসতে হাসতে বলল, তোমার হাসি দেখার জন্য এত কষ্ট করতে হলে করব। মাহিরের কানে যেন মধু ঢেলে দিল। ভিডিও কলে আয়রার মুখে ভালোবাসি মাহির সাহেব কথাটা শোনার পর সেই এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর একটু হাসি লুকিয়ে বলল, আবার বলো তো, ঠিক শুনতে পেলাম না। আয়রা লজ্জায় মাথা নিচু করে বলল, একবার বলেছি তো, আবার বলতে হবে কেন? মাহির মজা করে বলল, একবার শুনে মন ভরেনি, আরেকবার বলো। আয়রা রেগে গিয়ে বলল, এত শুনে কি করবেন? মাহির হেসে বলল, যতবার শুনবো ততবার মনে হবে নতুন প্রেমে পড়েছি। আয়রা লজ্জায় মুখ ফিরিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসি মাহির সাহেব, এই কথাটা যতবার শুনি ততবারই মনে হয় দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান মানুষ আমি। আয়রা এবার মুচকি হেসে বলল, আর কোনো দুষ্টামি করবেন না। দুষ্টামি করা আমার ভালোবাসার ভাষা। তোমার হাসি দেখানোর জন্য সব করতে পারি। তাদের কথোপকথন ভালোবাসার মিষ্টি অনুভূতিতে ভরে উঠল। জানেন, একটা সমস্যা আছে। মাহির চিন্তিত হয়ে বলল, কি হয়েছে বলো তো, সব ঠিক আছে তো? আমি তো ভয় পাচ্ছি, কিভাবে বলবো বুঝতে পারছি না। মাহির আরো উদ্বিগ্ন হয়ে বলল, আয়রা, আমায় ভয় পেতে বলিনি। তারপর তাড়াতাড়ি করে কি বলো, কি হয়েছে? আমি আছি, সব কিছু ঠিক করে দেব। আয়রা মুখের লজ্জার হাসি এনে বলল, আপনাকে ভালোবেসে ফেলেছি, এটাই সমস্যা। মাহির কয়েক সেকেন্ড চুপ থেকে হঠাৎ হেসে বলল, এত বড় সমস্যার কথা এত নাটকীয়ভাবে বলল কেন? তুমি জানো, এই সমস্যার সমাধান একটাই, আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো। আয়রা হেসে বলল, আপনার ভালোবাসা তো আমার সমস্যাটাকে আরো বাড়িয়ে দেবে। মাহির মজা করে বলল, তাহলে এই সমস্যা সারাটা জীবন চলুক। মাহির একদম হাসতে হাসতে বলল, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি খবর? কালকে আমি তোমাকে মেহেদি পরাতে আসব। এই, আপনার লজ্জা নেই? কালকে বাড়ি ভর্তি মেহমান থাকবে, আর আপনি আসবেন আমায় মেহেদি পরাতে? তাতে সমস্যা কি? আপনার লজ্জা কম থাকতে পারে, কিন্তু আমার লজ্জা আছে। কাল যদি আসেন তো আপনার খবর আছে। তা দেখা যাবে আয়রা যান। এখন বলো, তোমার পড়াশোনার কি অবস্থা? বেশ, ভালোই যাচ্ছে, তবে মাঝে মাঝে মনে হয় একটু সময় কম পাচ্ছি। ও, বুঝেছি। তবে তুমি জানো তো, পড়াশোনার জন্য একটা সময় বের করতেই হবে। তুমি তো সবসময় খুব ভালো করতে পারো। আপনার সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না। আমি জানি আপনি আমার পাশে আছেন সব সময়। আমি শুধু তোমার পাশে থাকতে চাই, যাতে করে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো। জাজাকাল্লাহু খায়রান মাহির। আই মিস ইউ জনাব। মাহিরও বলল, মিস ইউ টু। আয়রা ক্লান্ত গলায় বলল, ঘুম পেয়েছে, একটু ঘুমাই। মাহির সঙ্গে সঙ্গেই বলল, না, ঘুমানো যাবে না। এত তাড়াতাড়ি ঘুমালে আমার সঙ্গে কথা বলবে কে? আয়রা চোখটা আধ খোলা রেখে হাত সামনে এনে মিষ্টি কণ্ঠে বলল, একটু ঘুমাই প্লিজ।
আপনি তো সকাল থেকে আমাকে কথা বলিয়েই যাচ্ছেন। মাহির মুচকি হেসে বলল, তুমি জানো, যখন তুমি এমন করে অনুরোধ করো তখন না বলতে মন চায় না। ঠিক আছে, ঘুমাও, কিন্তু কথা দাও জেগে উঠেই আমাকে ফোন করবে। ঠিক আছে, কথা দিলাম। এখন একটু ঘুমাই মাহির সাহেব। শুভরাত্রি আয়রা যান। স্বপ্নেও আমাকেই দেখো। যদি না দেখি তাহলে আবার ঘুমিয়ে স্বপ্ন ঠিক করে নিতে হবে। দুজনেই হেসে ফোনটা রেখে দিল আর আয়রা মিষ্টি করে ঘুমে ডুবে গেল। সকালে মাহির আয়রাদের বাড়িতে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে সবাই অবাক হয়ে গেল। এরপর শুরু হলো আলোচনা। আয়রার মামি বলল, এই কি কাণ্ড, কাল বিয়ে আর আজ জামাই আসছে, হে আবার কেমন নিয়ম। ফুপু একটু বিদ্রূপের সুরে বলেন, এই যুগের ছেলেরা আর নিয়ম মানতে চায় না, নিজের ইচ্ছা মতো সব করে। আরে ফুপু হেসে বলেন, আরে আমি তো ভাবলাম বিয়ের পরের দিন বর আসবে, কিন্তু এখন তো বিয়ের আগের দিনই হাজির। মাহির একটু লজ্জা পেয়ে বলল, আসলে কি জানেন, আমি অপেক্ষা করতে পারিনি, আয়রাকে একটু আগে থেকে দেখতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। রাজের মা হেসে বলল, তুমি বরং ভেতরে আসো, এদের কাজই হলো এটা বাবা। আয়রা ভেতর থেকে বেরিয়ে এসে রেগে গিয়ে বলল, মাহির, আপনাকে কে বলেছে এখানে আসতে? সবাই তো আপনার ব্যাপারে বলাবলি করতেই থাকবে, আপনার কি লজ্জা নেই? মাহির মুচকি হেসে বলল, লজ্জা কেন থাকবে, বিয়ের 3 বছর হয়ে গেছে, এখন শ্বশুরবাড়ি আসতে লজ্জা কেন বাবু? এই কথায় সবাই হেসে উঠল। একজন মামি বলেন, আরে ওদের কথা বাদ দাও, এমন জামাই সবার কপালে জোটে না। মাহিরকে নিয়ে আয়রা রুমে গেল। দরজাটা বন্ধ করতেই আয়রা দাঁতে দাঁত চেপে রেগে তাকিয়ে বলল, কাল কি বলেছিলাম, আসতে না করেছিলাম না? মাহির মুচকি হেসে বলল, হ্যাঁ বলেছিলে, কিন্তু আমি তো তোমার হাতে মেহেদি লাগাতে এসেছি, এটা তো খুব জরুরি কাজ, তাই না? আয়রা চোখটা ছোট ছোট করে বলল, মেহেদি লাগাতে আসছে, এটা নাকি জরুরি কাজ, যত সব ঢং। বুড়ো বয়সে ভীমরতি ধরছে। মাহির মজা করে বলল, আরে বইয়ের হাতে মেহেদি লাগানোর তো স্বামীর 1 নম্বরের দায়িত্ব, তোমার হাতে মেহেদি না লাগালে আল্লাহ হয়তো রাগ করতে পারে। আয়রা রেগে গিয়ে বলল, ঢং করবেন না, একদম ঢং করবেন না, বলে দিলাম। মাহির শালীনভাবেই বলল, ওকে, আর ঢং করব না, তবে একটু হাসো, কারণ তোমার হাসি দেখার জন্যই আমি এসেছি। আয়রা আর কিছু বলতে পারল না, লজ্জায় মাটির দিকে তাকিয়ে মেহেদি হাতে তুলে দিল। মাহির নিজের হাতে মেহেদি লাগালো আর বলল, দেখবে কাল তোমার হাতের রং আমার ভালোবাসার মতোই গাঢ় হবে। মাহির মেহেদিটা হাতে নিয়ে আয়রার হাতে লাগাতে লাগলো। হঠাৎ বড় করে একটা দাগ দিল। আয়রা চমকে উঠল, এই কি করলেন এটা? আমার হাত নষ্ট করার ধান্দা, তাই না? আরে ধান্দা আবার কই, আরে একটু ধৈর্য ধরো তো। এবার মাহির আঁকতে লাগলো। একটা ঘর, গাছপালা, ধানক্ষেত, সব মিলিয়ে আঁকা শেষে দেখা গেল একটা বিশ্রী অবস্থা। আয়রা কাঁদো কাঁদো গলায় বলল, মানুষ বইয়ের হাতে ফুল আঁকে, আর আমার জামাইকে দেখো কি আঁকছে, কি বিশ্রী। মাহির হেসে বলল, আরে বউ রাগ করো কেন, আমি আসার পথে এই বাড়ি ও গাছপালাগুলো দেখেছি, তাই রেখে দিলাম, ভালো হয়েছে না? আয়রা রাগে গজগজ করে বলল, হুম, আসছে ভালো হয়েছে। এই শুনুন, আপনি এত বিশ্রী আঁকছেন, মনে হচ্ছে যে আমার হাতটাই ধ্বংস হয়ে গেছে। মাহির মজা করে বলল, এরকম একটা সুন্দর কথা, উইট জামাই পেয়েছো, তাই মূল্য দিচ্ছ না। ফুল আঁকতে পারতেন, কিন্তু আপনি তো ফুলের বদলে ধান ক্ষেত। হায় আল্লাহ, আমার কপাল। আচ্ছা ঠিক আছে, এবার ফুল আঁকার চেষ্টা করব। তুমি রাগ করো না বউ। তবুও আয়রার রাগ যেন কমতেই চায় না। মাহির বলল, রাগলে কিন্তু তোমার মেহেদির রং নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে আয়রা মুচকি হাসলো, তবে হাসি চেপে বলল, আপনার এসব কথা শুনে কিছুতেই আমি হাসবো না। কিন্তু মাহিরের মিষ্টি কথায় অবশেষে আয়রা হেসে ফেলল। মাহির এবার মনোযোগ দিয়ে আয়রার বাম হাতে ফুল আঁকতে লাগলো। আঁকা শেষ হলে গর্বিত ভঙ্গিতে বলল, এইবার দেখো তোমার হাতে কত সুন্দর ফুল এঁকেছি। আয়রা একবার হাতের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এটা কেমন ফুল? এ তো ফুল না, কাঁঠালের কোয়ার মতো লাগছে একেবারে। কাঁঠালের কোয়া? আরে বউ, এটা তো গোলাপ ফুল আঁকতে চেয়েছিলাম। গোলাপ ফুল কখনো দেখেছেন আপনি?
এটা গোলাপের বদলে কোন জঙ্গলের অদ্ভুত গাছের ফুলের মতো লাগছে। মাহির মাথা চুলকাতে চুলকাতে বলল, তাহলে তুমি শিখিয়ে দাও কিভাবে ফুল আঁকা যায়। আমি তো চেষ্টা করলাম। শিখিয়ে কি লাভ? আপনি তো শিখেই ভুলে যাবেন। আচ্ছা, তুমি রাগ করো না। আমার এই ফুলটা যদি তোমার পছন্দ না হয় তাহলে পরের বার প্র্যাকটিস করে ঠিকঠাক করে এঁকে দেব। আর আপনার প্র্যাকটিসের দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তবে এই ফুলটা কিন্তু আমার ভালোবাসার প্রতীক। এই কথা শুনে আয়রা লজ্জা আর কিছুই বলল না। আয়রা মেহেদি হাতে বসে রইল, তারপর বলল, এখন ধুয়ে আসি। মাহির তাকে থামিয়ে দিয়ে বলল, না, আরো 10 মিনিট থাকুক, যেন ভালো করে চুষে যায়। আয়রা একটু বিরক্ত হয়ে বলল, মেহেদি তো 5 মিনিট রাখে। আমি চাই তোমার হাতে ভালোভাবে মেহেদি বসুক। আর 10 মিনিট সহ্য করো প্লিজ। আয়রা কিছুটা বিরক্ত হলেও হালকা হাসি দিয়ে বলল, আচ্ছা, আর 5 মিনিট সহ্য করব। এরপর কিন্তু আমি ধুয়ে বলবো। ঠিক আছে। আয়রা ধুয়ে এসে রাগী মুখে দাঁড়ালো, হাত তুলে দেখিয়ে বলল, এই দেখুন কি অবস্থা করেছেন। আমার হাত পুরো নষ্ট করে দিলেন। আরে, তোমার হাত তো একদম সুন্দর লাগছে। মেহেদিটা একদম পারফেক্ট বসেছে। পারফেক্ট? মানুষ দেখলে হাসবে, কি যে আঁকছেন আপনি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোমার হাত দেখেই মনে হচ্ছে আর্ট গ্যালারি বানিয়ে ফেলেছি একেবারে। গ্যালারি না, এটা একটা ধামাচাপা অবস্থায় ফেলেছেন। আরে কি যে সুন্দর লাগছে, আমি তো খুনই হয়ে যাচ্ছি দেখে। দেখো তো, এই মেহেদি তোমার রূপ আরো বাড়িয়ে দিয়েছে। আয়রা এবার রাগ দেখিয়ে বলো, এই রূপ বাড়ানো তোমার ভাষা, বাস্তবে কেউ দেখলে হাসবে একেবারে। মাহির প্রশংসা চালিয়ে যেতে লাগলো, তোমার হাতের মেহেদির রং দেখে মনে হচ্ছে যেন আকাশের চাঁদে রং লেগে গেছে। শুধু তোমার হাতে নয়, পুরো ঘর আলোকিত করে দিয়েছে। আয়রা এবার চোয়াল চেপে ধরে বলল, আপনার প্রশংসার ধারাপাত থামান এবার। আমার হাতের অবস্থা আপনি নিজে দেখুন। বউ, তোমার এই রাগটাও অনেক সুন্দর, মন চায় এই রাগটাকে ভালোবাসি। আয়রা রেগে গিয়ে বলল, ফ্লার্ট করা বন্ধ করুন। তাহলে এবার আমি আমার বাড়িতে যাই। আপনাকে থাকতে কে বলেছে শুনি? যান যান, ভালোই হবে। মাহির হঠাৎ কোমরটা জড়িয়ে ধরে কাছে নিয়ে এলো। আয়রা চমকে গিয়ে বলল, এই কি করছেন? তোমাকে বিদায় জানাচ্ছি। তারপর আলতো করে কপালে একটা কিচ করে বলল, রাগ করো না বউ, কাল কিন্তু আমার জন্য অপেক্ষা করো। এই বলে মাহির দরজা খুলে বেরিয়ে গেল, আর পেছনে দাঁড়িয়ে থাকা আয়রা রাগ আর লজ্জা মিশ্রিত অনুভূতিতে মুখ লুকিয়ে নিল। মাহির দরজা দিয়ে বের হতে পেছন থেকে এক নারী কণ্ঠ শুনল, আমায় চিনতে পেরেছেন মাহির? মাহির পেছন ফিরে তাকালো, একজন মেয়ে দাঁড়িয়ে আছে, পরনের শাড়ি, চুলগুলো খোলা। তাকে দেখে মাহির কিছুটা অপ্রস্তুত। মেয়েটি হাসি দিয়ে বলল, আমি কলি, যার সঙ্গে আপনার বিয়ে হওয়ার কথা ছিল। আমি পালিয়ে না গেলে আপনার বিয়ে আমার সাথেই হতো, আয়রার সাথে না। মাহির মুখটা গম্ভীর হয়ে গেল, গম্ভীর শ্বাস নিয়ে বলল, কলি, তুমি এসব কথা বলতে কেন এসেছো? তাও এতদিন পর? তোমার পালিয়ে যাওয়ার কারণে কতটা অপমানিত হতে হয়েছিল আমাকে, সেটা তুমি জানো না? সব থেকে বড় কথা, যে পথ তুমি নিজে ছেড়ে দিয়েছিলে, তার জন্য এখন আফসোস কেন করছো? কলি একটা তিক্ত হাসি দিয়ে বলল, আমি শুধু জানতে চেয়েছিলাম আপনার মনে কখনো আমার কথা আসে কিনা। মাহির রাগ সামলাতে চেষ্টা করলো, চোয়ালটা শক্ত করে বলল, না, একটুও না। কারণ আল্লাহ যা করেন তা সঠিক করেন। আমি আমার জীবন নিয়ে সুখী, আর আমার স্ত্রী আয়রা, সে আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। তুমি বরং নিজের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে মাপ চাইতে শেখো। কলি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর বলল, মাহির, আমি শুধু বলবো, আপনার মতো কাউকে হারানোর কষ্টটা আমি এখনো ভুলতে পারিনি। মাহির একটু হাসলো, কিন্তু তার হাসিতে কোনো সান্ত্বনা ছিল না। আমার আমরা যা হারাই তা আমাদের জন্য ভালোই হয়। সব কিছুর পেছনে আল্লাহর পরিকল্পনা আছে। আর আমি আমার স্ত্রীকে ভালোবাসি, কোনো পরনারীকে না। এই বলেই মাহির আর পেছনে না তাকিয়ে চলে গেল। পেছনে কলি দাঁড়িয়ে রইল, চুপচাপ, এক ধরনের অপরাধ বোধ আর হারানোর কষ্ট নিয়ে। মাহিরের গাড়ি চলতে শুরু করলো, কিন্তু মাথার ভেতর কলির কথা ঘুরপাক খেতে লাগলো। কেন এসেছিল ও? আর এইসব কথা বলার মানে কি? নিজের রাগ সামলাতে
গাড়ির গতি একটু বাড়িয়ে দিল। বাড়ি এসে গাড়ি থামালো। দরজা খুলে নামতেই তার মা দরজার কাছে এসে দাঁড়িয়ে বলেন, কোথায় গিয়েছিলে মাহির? এতক্ষণ ধরে বাইরে ছিলে কেন? মাহির হালকা হাসি দিয়ে বলল, আয়রার বাড়ি গিয়েছিলাম মা, মেহেদি লাগাতে। তার মা অবাক হয়ে বলল, মেহেদি লাগাতে? মাহির মাথা চুলকে বলল, মা, এটা ভালোবাসার ব্যাপার? আপনার বউ তো এতদিন মেহেদি লাগিয়ে গেছে, এবার আমি লাগালাম। তার মা হেসে বলল, তোমার এই পাগলামি দেখেই তো সবাই বলে তুমি বউ পাগলা। এখন যাও, ভেতরে গিয়ে একটু বিশ্রাম নাও, কাল তো আবার বিয়ে। মাহির মাথা ঝাঁকিয়ে ভেতরে ঢুকলো, তারপর মুখে পানি দিয়ে ফ্রেশ হতে চলে গেল। মাহির ফ্রেশ হয়ে এসে রুম থেকে বের হতেই তার ছোট বোন যারা দৌড়ে এসে বলল, ভাইয়া, কাল তো তোমার বিয়ে, তুমি এত কুল আর ক্যাজুয়াল কিভাবে থাকো? আমি হলে তো নার্ভাস হয়ে যেতাম। মাহির হেসে বলল, যারা, এটা কোনো পরীক্ষার হলে ঢোকা যে নার্ভাস হব? আর বিয়ে তো সবার জন্যই আনন্দের ব্যাপার। ঠিক তখনই দরজার বাহির থেকে কয়েকজনের হাসি ঠাট্টার আওয়াজ এলো। মাহির তাকিয়ে দেখলো তার সব কাজিন ছেলে ও মেয়ে মিলে একসাথে বাড়িতে ঢুকছে। কেউ সুটকেস টানছে, কেউ আবার খাবার নিয়ে আসছে। একজন বলল, মাহির ভাই, তোমার বিয়েতে আমরা জমিয়ে দেব একেবারে, পুরো বাড়ি কাঁপবে আমাদের আড্ডায়। আরেকজন মজা করে বলল, দুলা ভাই হওয়া তো দূরের কথা, তুমি মনে হয় বর সাজতেও লেট করবে, তাই না? মাহির গম্ভীর মুখে বলল, আচ্ছা, যুক্তরাষ্ট্র থেকে কবে আসলেন? আমি তো জানলামই না। একজন মুচকি হেসে বলল, ভাইয়া, আপনি তো ভাবিকে নিয়ে এত ব্যস্ত থাকেন, তাই জানাইনি। আর আমরা তো সবাই চেয়েছিলাম আপনাকে সারপ্রাইজ দিতে। যারা হেসে বলল, ভাইয়া, জানো ওরা সবাই সিলেটে গিয়েছিল। তারপর রাফি, একটা পাহাড়ি মেয়েকে। রাফি এসে যারার মুখটা চেপে ধরে আমতা আমতা করে বলল, ভাইয়া, যারা মজা করছে। মাহির গম্ভীর মুখে বলল, যারার মুখ ছাড়। আর এসবের মানে কি রাফি? তোমরা বাংলাদেশের প্রথমবার এসেছো, আমাকে না জানিয়ে সিলেটে কেন গিয়েছিলে? তার উপর পাহাড়ি মেয়েদেরকে প্রপোজ করতে গেলে কেন? রাফি মাথা নিচু করে বলল, সরি ভাইয়া। মাহির চোখ রাঙিয়ে বলল, সরি দিয়ে কি কি হবে এখন? কতবার বলেছি পরনারীর দিকে গভীর দৃষ্টিতে তাকাবে না। আর যারা, তোমার জন্য পরনারী। তুমি কিভাবে ওর মুখ ধরলে? রাফি বলল, আসলে ভাইয়া। মাহির রেগে গিয়ে বলল, স্টপ, আমি আর কোনো কথা শুনতে চাই না। তোমরা 5 দিন পর যুক্তরাষ্ট্রে ব্যাক করছো, এটাই শেষ কথা। সব কাজিনরা ভয়ে কাঁপতে থাকলো, কেউ কিছু বলার সাহস পেল না, কারণ সবাই মাহিরকে সম্মান ও ভয় দুটোই করে। মাহির কিছুটা শান্ত হয়ে বলল, এখন সবাই ফ্রেশ হয়ে আসো, আর কিছু জানতে হবে না, আমি আমার রুমে যাচ্ছি। কাজিনরা একে একে মাথা নিচু করে চুপচাপ চলে গেল, আর মাহির রুমের দিকে চলে গেল। সবাই ফ্রেশ হয়ে এসে একসাথে বসে গেল। রাফি মনটা খারাপ করে যারাকে বলল, ভাইয়াকে কেন বললি আমরা সিলেটে গিয়েছিলাম? এখন দেখ, পুরো রেগে আছে। যারা একটু চিন্তা করে বলল, আমি তো শুধু মজা করতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া তো আসলেই সিরিয়াস। রাফি মাথা নিচু করে বলল, হ্যাঁ, ভাইয়া সত্যি রেগে আছে, আমাদের একটু সাবধানে চলাফেরা করা উচিত। যারা নরম ভাবে বলল, তবে তোমার উচিত হয়নি পাহাড়ি মেয়েকে কিছু বলা। এরপর ভাইয়া এসব জানলে খবর আছে। সবাই একসাথে কথা শুনে চিন্তা করতে লাগলো, আর সিদ্ধান্ত নিল যে এবার থেকে আরো সচেতনভাবে চলবে। সবাই ছাদে গিয়ে আড্ডা দিতে লাগলো। সবার মধ্যে ছিল রাফি, যারা, প্রিয়া, সাবিন, সারা, ইমরান, নাদিয়া, রিফাত, সোহান ও রনি। সবাই মিলে মিশে মজার আড্ডা দিল। একে একে তারা বিভিন্ন বিষয় নিয়ে হাসি ঠাট্টা করছিল, পুরানো দিনের গল্প শেয়ার করছিল এবং একে অপরকে নানা প্রশ্নের উত্তর দিতে বলছিল। রাফি হেসে বলল, আবার নতুন প্ল্যান বানাতে হবে। যারা হাসতে হাসতে বলল, হুম, বেস্ট প্ল্যান করব, ভাইয়াকে আর বলবো না। প্রিয়া মুচকি হেসে বলল, আর একটা দিন তোদের সাথে কাটাতে পারলে ভালো লাগবে। সাবিন বলে উঠল, তবে আজ রাত তো জম্পেশ মজা হবে। সারা বলল, সত্যি, অনেক অনেক মজা করব। ড্রিঙ্ক লাগবে ব্রো? এইভাবে সবাই আড্ডা দিতে দিতে বেশ সময় পার করলো, একে অপরের কথা শুনে হাসলো এবং আনন্দের মুহূর্তগুলো উপভোগ করলো।
মাহির রুমে বসে গুগলের কিছু কাজ করছিল। ল্যাপটপের স্ক্রিনে তার চোখ ছিল মগ্ন। সে কিছু গবেষণা করছিল, কিছু নতুন আইডিয়া বের করার চেষ্টা করছিল এবং তার কাজের সাথে সম্পর্কিত কিছু প্রজেক্টে মনোযোগ দিচ্ছিল। মাঝে মাঝে সে নিজের চিন্তায় ডুবে যেত, আর কখনো বা দ্রুত কিছু টাইপ করে তার পরিকল্পনা সাজানোর জন্য চেষ্টা করছিল। তার কাজ শেষ হতে সে কিছুক্ষণ চোখটা বন্ধ করে বিশ্রাম নিল। তারপর আবার তার ল্যাপটপের কিছু নতুন আইডিয়া কাজে লাগানোর জন্য প্রস্তুত হয়ে উঠল। মাহির আয়রার কলটা কেটে দিয়ে বলল, লেহেঙ্গাটা সহ যা দিয়েছি সব পছন্দ হয়েছে তো? আয়রা কিছুক্ষণ চুপ থেকে হালকা হেসে বলল, হুম, পছন্দ হয়েছে। তোমার পছন্দ অনেক ভালো। মাহির খুশি হয়ে বলল, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আমি চেয়েছিলাম তোমার জন্য সবকিছু বিশেষ হোক। আয়রা তার উত্তরের পর একটু মুচকি হেসে বলল, তুমি জানো, সবকিছু বিশেষ লাগে যখন তুমি পাশে থাকো। মাহির আবেগপূর্ণ হয়ে বলল, ভালোবাসি আয়রা জান। আয়রাও বলল, আমিও। পার্লারের মহিলারা একে একে আয়রার পাশে এসে দাঁড়ালো। তাদের চোখে উজ্জ্বল আগ্রহ আর বিস্ময়ের ছাপ স্পষ্ট। আয়রা যখন লাল শাড়িটি পরল, তার সৌন্দর্য যেন আরো ফুটে উঠল। শাড়ির সোনালী নকশা, পুঁতির কাজ আর রেশমি কোমলতা প্রতিটি চোখকে মুগ্ধ করে দিল। গহনার ঝলমলে জ্যোতি তার হাত, গলা আর কানেকে আলোকিত করে তুলল, যেন এক রাজকুমারী এসে দাঁড়িয়ে আছে। এক মহিলা তার ঠোঁটে আঙ্গুল রেখে অবাক হয়ে বলল, এটা কি? এটা তো একদম রাজ পরিবারের মতো শাড়ি আর গহনা। কোথা থেকে এলো এসব? আরেকজন, যার চোখে গহনার ঝলকানি, অবাক হয়ে আয়রার দিকে তাকিয়ে বলল, অবিশ্বাস্য, এ তো অনেক দামি গহনা। আয়রার ঠোঁটে লাজুক হাসি ফুটল। তার মনে আতঙ্ক আর আনন্দের এক মিশ্র অনুভূতি। পার্লারের মহিলা যতই মুগ্ধ হোক, আয়রার জন্য এই সাজগোজ ছিল তার নতুন জীবনের প্রথম পদক্ষেপ। তোমার এই সৌন্দর্য দেখে মাহির ভাই পাগল হয়ে যাবে। আয়রা একবার আয়নায় তাকালো। তার চোখে ছিল দীপ্তি, আর মনে এক অদ্ভুত আশার আলো। আয়রা কালো বোরখা আর নেকাব পরল, পুরো শরীর ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। কিন্তু এতেই তার সৌন্দর্য যেন আরো বাড়িয়ে গেল। নিকাবের নিচে তার মুখের লাজুক হাসি আর শান্ত ভাবটা মনে হচ্ছিল আলাদা একটা জ্যোতি ছড়াচ্ছে। হাত আর পায়ের মোজা পরার পর আয়নায় নিজেকে একবার দেখে নিল। খুব সাধারণ পোশাক, কিন্তু তাতেই তাকে এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল এর চেয়ে বেশি কিছু দরকার নেই। মাহির বরযাত্রী নিয়ে আসলো। সবার মুখে আনন্দ আর উত্তেজনা, হাসি ঠাট্টায় ভরে উঠল চারপাশ। রাজ এগিয়ে গিয়ে সবার অভ্যর্থনা করলো। একে একে সবার সঙ্গে হাসি মুখে কথা বলল আর আপ্যায়নের ব্যবস্থা করলো। ঠান্ডা শরবত আর মিষ্টি পরিবেশন করতে ভুল করলো না। বরযাত্রীরা সবাই রাজের আতিথেয়তায় মুগ্ধ। একজন বলল, আপনার ব্যবস্থাপনা তো একদম অসাধারণ। রাজ মুচকি হেসে বলল, সবাইকে খুশি রাখতে পারলেই আমাদের আয়োজন সফল। সবাই যেন এক উৎসবে আবহে মিশে গেল, আর মাহির জীবনের নতুন অধ্যায়ের শুরুটা আরো রঙিন করে নিল। মাহির শেরওয়ানি পরিহিত, সূক্ষ্ম কাজের সোনালী সূচের শেরওয়ানি তার দেহে এমনভাবে ফিট হয়েছে যেন এটি বিশেষভাবে তার জন্যই তৈরি। সোনালী থ্রেডের রূপালী মোটিভ আর ঝলমলে রুকাবার পাশে মুক্ত গোড়ার কাজ তার সৌন্দর্যের জৌলুস আরো বাড়িয়ে তুলেছে। গলায় হালকা সোনালি চাদর, হাতে সূক্ষ্ম সোনালির কড়ি আর পায়ে মিহি চামড়ার জুতা যেন তাকে রাজপুত্রের মতো দেখাচ্ছে। তার চোখের দীপ্তি, হাসির কোমলতা আর গলার গভীর ও দৃঢ় শব্দ পুরো দৃশ্যকে যেন আরো জীবন্ত করে তুলেছে। কলি এক কোণে দাঁড়িয়ে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়েছিল মাহিরের দিকে। তার সাজসজ্জা আর ব্যক্তিত্ব যেন পুরো ঘরের আলোকে ছাপিয়ে গেছে। কলি মুগ্ধতার এক জালে আটকে গেল। মনে মনে বলল, এত সুন্দর মানুষ হয় কি করে? কি করে এমন একজনকে আমি নিজের ভুলে হারালাম? আস্তে আস্তে আয়রার সঙ্গে আবারও বিয়ে হয়ে গেল, যেন সব কিছু নতুন করে শুরু হলো। এবার বিয়েতে হইচই ও বড় আয়োজন ছিল। নিকার সময় আয়রা মাথা নিচু করে বসেছিল। তার মনের ভেতর মিশ্র অনুভূতি, একদিকে লজ্জা,
অন্যদিকে এক অদ্ভুত প্রশান্তি। দুই সাক্ষীর উপস্থিতিতে কাজী সাহেব যখন নিকাহ পড়ালেন, চারপাশে যেন এক পবিত্রতায় ভরে গেল। বিয়ের পর আয়রার চোখ হয়ে জল চলে এলো, কিন্তু তা ছিল সুখের। এই দ্বিতীয় বিয়েটা যেন তার জীবনের নতুন এক অধ্যায়ের শুরু, যেখানে ভালোবাসা আর সম্মানের সঙ্গে তার দিনগুলো কাটবে। সবকিছু সহজ, কিন্তু এতে ছিল গভীরতা আর সত্যিকারের আনন্দ। সবাই খেতে বসলো। বড় বড় গেস্ট এসেছে, উকিল, আমলা, ব্যবসায়ী, আরো অনেক বড় বড় গেস্ট এসেছে। যতই হোক, জজের মেয়ের বিয়ে বলে কথা, মানুষ তো আসবেই। আয়োজনও ছিল একদম জমকালো। বিরাট প্যান্ডেল, ঝলমলে লাইটিং আর সারি সারি খাবারের টেবিল। খাবারের মধ্যে ছিল বিরিয়ানি, কোরমা, রেজালা, কাবাব, পোলাও, ফিরনি আর পায়েস। এমন আয়োজন দেখে সবাই মুগ্ধ। গেস্টদের কেউ কেউ বলেছিল বিয়ের অনুষ্ঠানটা একদম রাজকীয় হয়েছে। কেউ আবার খাবার খেয়ে প্রশংসা করছিল, এত সুস্বাদু খাবার, একদম মনের মতো। আয়রার বাবা ও তার পরিবার সবার সঙ্গে হাসি মুখে কথা বলছিল, অতিথিদের আপ্যায়ন করছিল। এই আয়োজন যেন শুধু বিয়ের নয়, বরং এক ঐতিহ্য আর ভালোবাসার উদযাপন। বিদায়ের পালায় আয়রা নিজের বাবা রাজ আর রাজের মা ও রাজের বাবাকে একে একে জড়িয়ে ধরে কাঁদলেন। তার চোখে ভালোবাসা আর দুঃখের মিশ্রণ ছিল। আয়রা প্রথমে তার বাবাকে জড়িয়ে ধরল, বলল, আপনি ছাড়া আমি কিছুই হতাম না, আমি সব সময় আপনাকে ভালোবাসবো। তারপর রাজকে জড়িয়ে ধরল, খুব মিস করব রাজ। রাজের মা বাবাকেও আয়রা জড়িয়ে ধরল, আপনাদের জন্য আমি অনেক কিছু শিখেছি, কখনো ভুলবো না, তোমরাই আমার মায়ের অভাব ভুলিয়েছ। এই বিদায়টা ছিল মিষ্টি আর আবেগপূর্ণ, যেখানে সবাই একে অপরকে ভালোবাসায় মুগ্ধ হয়ে আলাদা হচ্ছিল। গাড়িতে ওঠার পর আয়রা আর নিজেকে সামলাতে পারল না। চোখের ঝরঝর করে উঠল অশ্রু। সে আর কাঁদতে লাগলো। মাহির তাকে শান্ত করার জন্য কাছে এসে তাকে বুকে জড়িয়ে ধরে বলল, শান্ত হও আয়রা, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তোমার পাশে আছি আর কখনো তোমাকে একা থাকতে দেব না। মাহিরের কথা শুনে আয়রা কাঁদতে কাঁদতে একটু শান্ত হলো, তবে তার হৃদয়ে এক ধরনের আবেগ আর দুঃখ ছিল। মাহির আয়রার মাথায় হাত রেখে আরো বলল, এটা শুধু একটি নতুন শুরু, আমরা একসঙ্গে থাকবো, সব কিছুর উপরে আমাদের ভালোবাসা থাকবে। আয়রা শ্বাস টেনে তার কান্না থামাতে চেষ্টা করলো, আর মাহিরের কথা তার মনের গভীরে শান্তি এনে দিল। গাড়ি থামলো মাহিরের বাড়ির সামনে। মাহির তার দিকে তাকিয়ে হালকা হাসলো। মাহির ধীরে ধীরে আয়রার হাতটা ধরে তাকে গাড়ি থেকে নামালো। আয়রার চোখে কিছুটা ক্লান্তি ছিল, তবে মাহিরের পাশে সে একটু শান্তি অনুভব করছিল। মাহিরের মা দরজা খুলে হাসি মুখে বলেন, এসো আয়রা, ভেতরে এসো। আয়রা ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। ধন্যবাদ আম্মি। বাড়ির উষ্ণ পরিবেশ আর মাহিরের পরিবারের ভালোবাসা দেখে আয়রার মনের মধ্যে এক ধরনের শান্তি আসলো। সে বুঝতে পারছিল এটা তার নতুন জীবনের শুরু। পূর্ণিমার আলোর মায়ায় মোড়া বাসর ঘর যেন কোনো জাদুর রাজ্য। চারপাশে ছড়িয়ে থাকা নীরবতা আর মৃদু বৃষ্টির শব্দ সেই পরিবেশকে আরো মোহময় করে তুলেছে। পুরো ঘর জুড়ে লাল গোলাপ আর সাদা বেলি ফুলের সৌরভ, যা মনে করিয়ে দেয় প্রকৃতির এক অনন্য প্রেম গাথা। প্রতিটি শ্বাসে ভেসে আসে ফুলের মিষ্টি ঘ্রাণ, যেন ভালোবাসার এক শুদ্ধ প্রতিশ্রুতি। বিছানা লাল আর সোনালী রঙের মখমলের চাদরে সজ্জিত, বিছানাটি যেন সৌন্দর্যের প্রতীক। তার উপর গোলাপের পাপড়ি দিয়ে লেখা রয়েছে স্বপ্নের রাত। চারপাশে সাদা পর্দার মাঝে জড়ানো বেলি ফুলের মালা, যা বিছানার সৌন্দর্যকে আরো বহু গুণ বাড়িয়ে তুলেছে। পুরো পরিবেশ এমন যে মনে হয় হৃদয়ের গহীনে কোনো স্বপ্ন বুনছে। দেওয়াল জুড়ে জ্বলজ্বল করছে সূক্ষ্ম আলো, লাল গোলাপ, সাদা বেলি আর টিউলিপ দিয়ে এমনভাবে সাজানো হয়েছে যেন মনে হয় প্রকৃতির মাঝেই এক মধুর অনুভূতি লুকিয়ে আছে। কোথাও কোথাও দুলছে লতানো পাতা, সবুজ আর ছোট ছোট মোমবাতির আলো, আর যা ঘরের প্রতিটি কোণকে জাদুকরী আভা এনে দিয়েছে।
ছাদের কেন্দ্রে ঝুলছে এক বিশাল ঝাড়বাতি, যার সোনালি আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। তার সাথে ঝুলছে লতানো ফুল আর সোনালি রঙের সূক্ষ্ম নকশা। প্রতিটি ঝুলন্ত ফুল যেন গল্প করে ভালোবাসার এই মোড়ানো এক আশ্চর্যের রাতের। রুমের মেঝেতে রয়েছে ছোট ছোট টব ভরা বেলি আর টিউলিপ ফুল। মাঝে মাঝে ছড়িয়ে রয়েছে সুগন্ধি মোমবাতি, যা মৃদু আলোর সাথে পরিবেশকে স্নিগ্ধ করে তুলেছে। একপাশে রাখা ছোট্ট পানির ফোয়ারার মৃদু শব্দ যেন প্রকৃতির সুর এনে দিয়েছে ঘরের ভেতর। এই ঘর যেন শুধু একটি বাসর ঘর নয়, এটি একটি হৃদয়ের রাজ্য, যেখানে প্রতিটি ফুল, প্রতিটি আলো আর প্রতিটি ঘ্রাণ ভালোবাসার এক মায়াবী অধ্যায়ের সূচনা করে। আয়রা ভয় ও লজ্জা নিয়ে বাসর ঘরে বসে আছে। মাহির দরজা খুলে আসলো, দরজায় হেলান দিয়ে তাকিয়ে রইল। আয়রার শরীরে লাল শাড়ি, সোনার গহনা আর নববধূর সাজে মোড়ানো আয়রাকে দেখে মাহির মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আয়রার কানের ঝুমকোগুলি মৃদু ঝলকানি দিয়ে তার মুখের অবয়ব আরো অনিন্দ্য সুন্দর করে তুলেছিল। মাহিরের হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি জাগিয়ে তুলল।